স্বাগতম ক্রিকফেন্সের নিয়মিত আয়োজন টোটাল ইম্প্যাক্টে আমি সৈয়দ সামি আছি আপনাদের সঙ্গে। বাংলাদেশ দারুণ এক জয় তুলে নিয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংস এবং 106 রানের ব্যবধানে। এই ম্যাচে মেহেদী হাসান মিরাজ সেঞ্চুরির সঙ্গে 5 উইকেট নিয়েছেন। এই ম্যাচটাতে আসলে কীরকম ছিল নাটকীয়তা, এগুলো নিয়ে কথা বলার জন্য হাজির হয়েছে। আমার সঙ্গে আছেন মমিনুল ইসলাম। মমিনুল, স্বাগতম। ধন্যবাদ আপনাকে। প্রথম টেস্টে জিম্বাবুয়ে জেতার পর কখনো কি ভেবেছিলেন যে বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষে সেকেন্ড ম্যাচটাতে দারুণভাবে ঘুরে দাঁড়াবে এবং 3 দিনে ম্যাচ জিতে নিতে পারবে? 3 দিনে জিতবে এইটা ভাবিনি, তবে একটা জিনিস ব্যাপার ছিল যে ওই ম্যাচটা বাংলাদেশ হেরে গিয়েছিল, তারপরে ম্যাচটা বাংলাদেশ খুব দারুণভাবেই ঘুরে দাঁড়াবে এবং ডমিনেট করবে, এটা বিশ্বাসটা ছিল। কারণ হচ্ছে যে যেহেতু 4 মাস পর বাংলাদেশ টেস্ট খেলতে নেমেছিল এবং ওই যে একটা 4 মাসের গ্যাপ থাকার ফলে আপনি T20 ম্যাচ খেলেছেন, BPL খেলেছেন, চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেছেন, তারপর আবার DPL খেলা, এরপর হুট করে যখন আপনি সাদা বলে টেস্টে যখন আপনি কনভার্ট হতে চাইবেন, অনেক কিছু আপনি মানিয়ে নিতে পারবেন না। আর আপনি যদি প্রস্তুতির কথা বলেন, সেখানে 4 দিন বা 5 দিন বাংলাদেশ সময় পেয়েছিল, সেই প্রস্তুতিরও খুব বেশি যে পর্যাপ্ত ছিল সেটাও কিন্তু না। নাজমুল হাসান শান্তও কিন্তু বলছিলেন যে খুব সম্ভবত এটা আবাহনী এবং মোহামেডানের ম্যাচের আগে তিনি বলেছিলেন যে খুব পর্যাপ্ত সময় পেয়েছি, তাও না, কিন্তু যেটুকু আছে ওইটা আমাদেরকে ইউটিলাইজ করতে হবে। সেই ক্ষেত্রে ওই টেস্টে হারটা আমার কাছে এখন আমি মেনে নিতে পারি না, কিন্তু তারপর আসলে আমি ওই যুক্তিগুলো হয়তো দেখানো যেতে পারে যে কারণে। কিন্তু আমি এইটুকু শিওর ছিলাম যে বাংলাদেশ সেকেন্ড টেস্টে একেবারে এমন একটা ডমিনেট করবে যে আপনার মনে হবে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশে ঠিক এভাবেই জেতা উচিত। এবং আমার কাছে মনে হয় যে 3 দিনের যে টেস্টটা বাংলাদেশ জিতলো, চট্টগ্রামে বাংলাদেশ যে ধরনের ক্রিকেট খেলেছে, সেখানে আপনার মনে হতেই পারে যে জিম্বাবুয়ের বিপক্ষে তো আমরা দল হিসেবে যেমন আমাদের যে সামর্থ্য সেভাবেই আসলে জেতা উচিত এবং বাংলাদেশ ঠিক সেভাবেই জিতে নিয়েছে। এই সেকেন্ড টেস্টটা শুরুর আগে বেন কারান, যিনি জিম্বাবুয়ের ওপেনার, তিনিও বলছেন যে বাংলাদেশ আসলে দারুণভাবে কামব্যাক করতে চাইবে, তারা চেষ্টা করবেন যে বাংলাদেশ যেন এই কামব্যাকটা যেন না করতে পারে। এটা কিন্তু মেহেদী হাসান মিরাজ যেভাবে খেলেছেন তাকে কিন্তু আটকানো গেল না জিম্বাবুয়ের পক্ষে। মিরাজকে আপনি যে আটকানোর কথা বলছেন, সেটা তো আসলে বাংলাদেশের মাটিতে যখনই টেস্ট খেলা হবে তখন আপনি মিরাজকে কখনোই আটকাতে পারবেন না। আপনি তার যদি পরিসংখ্যান স্ট্যাট দেখেন, সেখানে আপনি নিশ্চিতভাবে একটা পরিষ্কার ধারণা পেয়ে যাবেন। কারণ বাংলাদেশের উইকেটগুলো সবসময় একটু হলেও ফ্রেন্ডলি, মানে স্পিনারদের ফ্রেন্ডলি থাকে। এবং মিরাজের একটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে তিনি একটা জায়গা ধরে টসটপ ডেলিভারি, মানে যেটাকে আমরা ঝুলিয়ে দেওয়া বলি, ওই জিনিসটা তিনি সবসময় করতে পারেন, টানা করে যেতে পারেন, যার ফলে কিন্তু ব্যাটসম্যানদের একটা অসুবিধা হয়। আপনি এইজ হওয়ার সম্ভাবনা থেকে, লেগ বিফোর হওয়ার সম্ভাবনা থেকে। আজকে যদি আপনি শেষ বিকেলে বলিংগুলো দেখেন, তিনি সম্ভবত 22-23 ওভার বলিং করেছেন, সেখানে 8টা বা 10টা মিডিয়ান ওভার পেয়েছেন এবং প্রত্যেকটা বলে তিনি করার চেষ্টা করেছেন ওই অফ স্ট্যাম্পের বাইরে একটু ঝুলিয়ে দিয়েছেন, টার্ন করে বেরিয়ে যাচ্ছেন, কখনো 2 ডিগ্রি টার্ন হচ্ছে, কখনো 5 ডিগ্রি টার্ন হচ্ছে এবং কয়েকটা ক্যাচ কিন্তু স্লিপে গেছে, কেউ নিয়েছেন, অনেকগুলো নাজমুল হাসান শান্ত একটা মিসও করেছেন। তো আপনি এইখানে বাংলাদেশের মাটিতে কখনো আপনি ওই মিরাজকে আপনি বলিংয়ে তো অবশ্যই আটকাতে পারবেন না। সবচেয়ে বড় যে ব্যাপারটা হচ্ছে এই টেস্টে মিরাজের ব্যাটিংটা। আমরা লাস্ট কয়েক বছর ধরে যদি আপনি দেখেন, 2-3 বছর ধরে মিরাজ খুব ভালো উন্নতি করেছে ব্যাটিংয়ে এবং ওয়ানডে বা T20-তে যেটা ধারাবাহিকভাবে কিন্তু তিনি রান করছেন, এটা আসলে খুবই পজিটিভ। হ্যাঁ, আপনি গত বছরে দেখেন পুরো বছর জুড়ে তিনি যেমন বল হাতে উইকেট নিয়েছেন, ব্যাট হাতে রান করেছেন। এবছরের শুরুটা কিন্তু বেশ ভালো হয়েছে। সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে মিরাজ এই ম্যাচের একদম পারফেক্ট, যে ধরনের পারফরমেন্সটা দরকার ছিল, আপনি ডমিনেট করতে চাইলে যে ধরনের ক্রিকেটটা খেলা দরকার ছিল, সেটা একদম সিম্বলিক হচ্ছে মেহেদী হাসান মিরাজের ব্যাটিং বোলিংয়ের যে পারফরমেন্সটা। আমরা আসলে সাকিব আল হাসানকে নিয়ে, মানে বাংলাদেশ ম্যাচ জিতলেই সাকিব আল হাসানের প্রসঙ্গ কোনো না কোনোভাবে চলে আসবে, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। মিরাজ একটা দারুণ একটা ডাবল রেকর্ডের মানে তার রেকর্ডটা অর্জন করেছেন, যেখানে বাংলাদেশের হয়ে 200 উইকেট এবং 2000 রানের একটা মাইল ফলকে পৌঁছেছেন। এর আগে এই রেকর্ডটা ছিল শুধু সাকিব আল হাসানের বাংলাদেশের হয়ে। সাকিবকে আসলে মিরাজকে আসলে সাকিবের অভাবটা কি পূরণ করতে পারছেন কি অনেকাংশে? মানে এটা আসলে বলা কঠিন, কারণ আপনি একজন ক্রিকেটারের অভাব আর একজন ক্রিকেটার যদি আপনি কখনোই পূরণ করতে পারবেন না। মানে এটা তো আর আসলে আপনার ওই 9টা-10টা বেস কাজ না যে আপনি একটা সিস্টেমেটিক ওয়েতে বা একটা রোবোটিক্স ওয়েতে আপনি কাজটা করে যাবেন। স্পোর্টস কিন্তু সেই ধরনের জিনিস না। আপনি স্পোর্টসে এক একজনের ধাঁচটা এক এক রকম, একটা রোলও এক এক রকম। কিন্তু মানে ভিন্ন একটা জায়গায় ব্যাটিং করতেন, বোলিংটা করতেন একটা ক্রুশাল টাইমে। সাকিব আসলে মেহেদী হাসান মিরাজ আমি দেখছিলাম যে তিনি আসলে লম্বা স্পেলে কিন্তু বল করছেন। সাকিব এরকমটা অনেক সময় করেছেন, কিন্তু লাস্টের দিকে আমরা দেখছিলাম যে সাকিব একটু বোলিংটা কমিয়ে দিয়েছেন। এইগুলো মিরাজ কিন্তু ভালো ইনভলভমেন্টটা। হ্যাঁ, মানে আজকে কিন্তু মিরাজ একটা কথা বলেছেন যে সাকিব যখন ছিল তখন তার রোলটা ছিল একরকম, এখন যখন সাকিব নেই তখন তার রোলটা এক রকম। তখন সাকিব লিডিং রোলে থাকতো, এখন মিরাজ লিডিং রোলে। এখন জিনিসটা হচ্ছে যে দেখুন, সাকিব 4 নম্বর 5 নম্বর ব্যাটিং করতেন বা
5 নাম্বার এই বা 6 নাম্বারে, মিরাজ ব্যাটিং করেন 7 নাম্বার 8 নাম্বার, আপনি কখনোই মিলাতে পারবেন না। কারণ 7 নাম্বারে একটা ব্যাটসম্যান বা 8 নাম্বারে একটা ব্যাটসম্যান যে ধরনের সুযোগ পান বা সময় পান, 5 নাম্বারে ব্যাটসম্যান তার চেয়ে বেটার সুযোগ পান, এটা অবশ্যই আপনাকে মানতে হবে। কিন্তু আপনি যদি দেখেন যে সাকিব চলে যাওয়ার পর আমাদের বেস্ট পসিবল অপশন কোনটা, সেই ক্ষেত্রে যদি আপনি চিন্তা করেন তাহলে আমার কাছে মনে হয় যে মিরাজই অবশ্যই বেস্ট পসিবল অপশন। এবং যে পারফরমেন্সটা করা প্রয়োজন, মানে এই প্রেক্ষাপট আপনি তো আসলে চাইলেই সাকিবকে সারিয়ে যেতে পারবেন না। সাকিব তো একেবারে ওই শুধু 5 বছর খেলে গেছেন, 2-1 বছর খেলে গেছেন এমন ক্রিকেটার না। তিনি লাস্ট একদম কনসিস্টেন্টলি 10-15 বছর 18 বছর পারফর্ম করেছেন। সো ওই রকম একজন ক্রিকেটারকে আপনি সহজেই ছেড়ে যেতে পারবেন না। কিন্তু আপনি যেটা করতে পারবেন, আপনার সেরা পারফরমেন্সটা কি। যেমন আপনি আজকে মিরাজের কথা বলতেন, আজকে একটা সেঞ্চুরি করেছেন, 5টা উইকেট নিয়েছেন, আপনি আপনার বেস্ট পারফরমেন্সটা করতে পারবেন যেটা দল যেটাতে ভূমিকা রাখবে। আপনি এখন চিন্তা করবেন যে 5টা উইকেট পেয়েছে, 10টা একটা সেঞ্চুরি করেছে, এটা কি সাকিবের সমান হলো? সাকিবের সমান হোক আর না হোক, এটা আসলে আমারও যায় আসে না, আপনারও যায় আসে না, বা সাকিব মিরাজ কারোরই যায় আসে না। কারণ আপনি দিন শেষে কী দেখবেন যে ওই পারফরমেন্সটা দলকে জেতাতে কী ভূমিকা রেখেছে। সাকিব যখন পারফর্ম করতেন সেটা 5 উইকেট হোক, 2 উইকেট হোক, একটা 70 রানের ইনিংস হোক, সেটা ওই সেম কাজটাই করতো। সো আমি ওই কাজটা আমার মিরাজ করতে পারছে কিনা, আমি জাস্ট ওই জিনিসটাই দেখবো। সাকিবের সমান হতে পারছেন নাকি সাকিবের চেয়ে বেটার ক্রিকেটার হচ্ছেন? হ্যাঁ, অবশ্যই সাকিবের চেয়ে যদি সে বেটার পারফর্ম করতে পারে, সাকিবের মতো পারফর্ম করতে পারে, তাহলে বাংলাদেশের জন্য এটা আরও বেশি কাজে দিবে। সো আমার কাছে মনে হয় এত কিছু চিন্তা না করে, আজকে মিরাজও যেটা বলছিলেন যে তিনি নিজের মতো করে খেলতে চান, আমি চাই যে মিরাজ নিজের মতো করেই খেলবেন এবং তিনি বেস্ট পসিবল অপশন যেটা তিনি করতে পারেন, যে সেরা পারফর্ম করে দলকে জেতানো, দলের জয় অবদান রাখা, সেটা যদি তিনি করতে পারেন, আমার কাছে মনে হয় যে তিনি সাকিব হোক বা না হোক সেটা নিয়ে আমার আসলে খুব বেশি আপত্তি থাকবে না। আপনি যেহেতু বলছেন যে লিডিং রোলে এখন মেহেদী হাসান মিরাজ, অনেক সময় দেখি যে অনেকে তাইজুল ইসলাম সাকিব আল হাসানের কারণে পর্যাপ্ত সুযোগ পাননি, এই বিষয়গুলো কিন্তু সামনে আনেন। এখন যেহেতু সাকিব আল হাসান নেই, তাইজুল ইসলাম কিন্তু পারফর্ম করার সুযোগ পাচ্ছেন। তবে লিডিং রোলে, স্পেশালি বোলিং লাইন আপে লিডিং রোলে তাইজুল ইসলাম কেন আসলে নেই আপনার মনে হয়? এটার একটা 2টা কারণ আছে। আপনি যদি সাকিবের সময়টাতে চিন্তা করেন যে আপনি যখন কোনো প্রতিপক্ষের বিপক্ষে খেলতে যাবেন, আপনাকে চিন্তা করবেন যে আপনার বোলিং অ্যাটাকটা কেমন হবে, সেটা ডিপেন্ড করবে ওই দলের ব্যাটিং লাইন আপটা কেমন, কজন ডানহাতি ব্যাটসম্যান আছে, কজন বাঁহাতি ব্যাটসম্যান আছে, এই জিনিসগুলো তো অনেক বেশি দেখা হয়। আর আপনি কখনোই চাইবেন না আপনার দলে একসাথে দুজন, আপনার যদি ধরুন ওই দলে বিপরীত দলে ধরেন 2জন বাঁহাতি ব্যাটসম্যান, ডানহাতি ব্যাটসম্যান আছে, বা 3জন ডানহাতি, আপনি কখনোই চাইবেন না আপনার 2টা বাঁহাতি স্পিনার খেলা। আপনি চাইলে একটা অফ স্পিনার খেলাতে পারেন। বা সাকিব আর মিরাজের সাকিব এবং তাইজুলের বড় পার্থক্য কী? সাকিব আপনাকে ব্যাটিং অপরচুনিটি দিচ্ছে, তাইজুল কিন্তু আপনাকে সেই অপরচুনিটি দিচ্ছে। ধরুন আমি ধরে নিলাম একটা জিনিস, তর্ক সাপেক্ষে একটা জিনিস ধরে নিলাম যে তাইজুল সাকিবের চেয়ে বেটার স্পিনার, কিন্তু তাইজুল হচ্ছে সাকিব আপনাকে বেশি অপশন দিবে। কী অপশনটা দিবে? তাইজুল ধরেন একটা ম্যাচে 6 উইকেট পেলো, সাকিব 3 উইকেট পেলো, কিন্তু সাকিব আপনাকে 70 রান করে দেবে, যেটা ওই 6 উইকেটের চেয়ে বা 5 উইকেটের চেয়ে বেশি আপনাকে বেশি টিমের কাজে দিবে। সো এই ক্ষেত্রে আপনি ওইটা মেলানো যাবে না। আর এখনকার সময় যেটা চিন্তা করেন, ওই সেম জিনিস যে মিরাজ এখন ব্যাটিং করতে পারেন, খুব ভালো ব্যাটিং করতে পারেন এবং ভালো স্পিন করতে পারেন, দেশের মানে তো সবসময় সে ভাইটাল স্পিনার। সো বোলিংটা দিন দিন আরো ভালো হচ্ছে, আরো শার্প হচ্ছে, মানে টেস্ট ম্যাচ খেললে ফাইভার একটা পাবেন, এটা যেন একদম ধারা হয়ে দেখেন লাস্ট 2টা টেস্টে তিনি 3টা ফাইভার পেয়েছেন, মানে 15টা উইকেট পেয়েছেন। সো আপনি অবশ্যই তাকে আপনি বেশি প্রায়োরিটি দেবেন যে আপনাকে বেশি সার্ভ করছে, বেশি ব্যাপার জুড়ে যদি আপনি এরকম 10টা 12টা টেস্ট খেলতে পারেন, তাহলে দেখবেন যে আরো 150টা উইকেট পেয়ে গেছেন। মিরাজ কিন্তু এই জিনিসটার খুবই টাচে আছেন, আমার মনে হয় যে এটা মিরাজের দ্বারা। আপনি যদি দেখেন, আমি আজকে টিভিতে দেখছিলাম 2017 সালের পরে 2000 এবং ব্যাটে এবং রানে যদি আপনি চিন্তা করেন, সেখানে খুব সম্ভবত সবার উপরে রবীন্দ্র জাদেজা আছেন, তারপরে মেহেদী হাসান মিরাজ, তারপরে রবিচন্দ্রন অশ্বিন, মানে এই 3জনই 17 বা 18 সালের পর থেকে সবচেয়ে কনসিস্টেন্টলি ব্যাটে বলে দুটোতেই মিলে পারফর্ম করছে। না তাইজুলের ব্যাপারটা হচ্ছে যে তাইজুলের একটু দুর্ভাগ্য বলতে হবে। মানে কেন বলতে হবে? যে আপনি যত ভালো পারফর্ম করেন, আপনি সাকিবকে টেক্কা দিতে পারবেন না। আমি যেটা আগেই বললাম যে সাকিবকে আপনি 2টা রোলে প্লে করতে পারেন। সাকিব খেললে আপনার 2টা ব্যাটসম্যান, মানে একটা ব্যাটসম্যান কম নিয়ে খেলছেন বা একটা ক্রিকেট বলার কম নিয়ে খেলছেন, সেই অপরচুনিটি যেটা আপনি তাইজুলকে আপনি পাবেন না কখনো। বাংলাদেশের প্রেক্ষাপটে সাকিবের সঙ্গে এটা তুলনা তো কোনোভাবেই হবে না। আমি যদি বৈশ্বিক হিসাবে যদি ধরি, সেখানে রবিচন্দ্রন অশ্বিন সাকিবের সঙ্গে ফাইট করেছেন, রবীন্দ্র জাদেজা ফাইট করেছেন, তারাও কিন্তু সাকিবকে সারপাস করতে পারেননি কোনো ক্ষেত্রে। হ্যাঁ, না ওই যে এটাই বললাম যে আপনার যখন সাকিবের মতো অপশন থাকবে, আপনার যখন মিরাজের মতো অপশন থাকবে, তখন আপনি অবশ্যই তাইজুলের কাছে যাবেন না। কিন্তু তার মানে এই না তাইজুল খারাপ বলার। তাইজুল যখনই খেলেছেন, যখনই সুযোগ
পেয়েছেন আপনি দেখবেন তখনই তিনি পারফর্ম করেছেন। আপনি যদি প্রথম ম্যাচটা দেখেন সেখানে তিনি ভালো বোলিং করতে পারেন, কিন্তু যখন সেকেন্ড ম্যাচটাতে আসবেন প্রথম ইনিংসে যে জিম্বাবুয়ে একটা সময় মনে হচ্ছিল যে অনায়াসে 350-400 রান করে ফেলবে, সেখান থেকে কিন্তু 227 বা 28 রান অল আউট হয়ে গেছে। সেটার পরও কৃতিত্ব কিন্তু তাইজুল ইসলাম। আমরা যদি লাস্ট দেশের মাটিতে টেস্টটা দিচ্ছিলাম 2023 সালের নভেম্বর বা ডিসেম্বর সময়ে নিউজিল্যান্ডের বিপক্ষে সিলেটে, কিন্তু সেখানে মনে হয় 8টা না 9টা উইকেট পেয়েছিলেন। ওই সিরিজে তিনি 8টা বা 9টা উইকেট পেয়েছিলেন। তাইজুল প্লেয়ার অফ দ্য সিরিজ খুব সম্ভবত হয়েছিলেন। সো সিরিজ না, যাই হোক ওইখানে একটা ভালো পারফরমেন্স ছিল। তার মানে হচ্ছে তিনি যখন সুযোগ পেয়েছেন অবশ্যই পারফর্ম করেছেন। যার ওই যেটা বললাম যে তিনি তো আর আসলে ওই ক্যাটাগরাইজ হিসেবে তিনি একজন শুধু পিওর বলার, আর মিরাজ হচ্ছে একজন অলরাউন্ডার, সাকিব হচ্ছে অলরাউন্ডার। এগুলো আসলে তাদের মেলানো কঠিন। সুযোগ পাওয়ার ক্ষেত্রেও টিম কম্বিনেশন একটা ব্যাপার থাকে, সেটার কারণে আসলে আপনি দুজনকে আলাদা করে রাখতে হবে। আসলে বাংলাদেশ আসলে থার্ড স্পিনারের ক্ষেত্রে সবসময় আসলে বেছে নিত তাইজুল ইসলামকে, একজন বাহাতি স্পিনার, যেহেতু সাকিব থাকাকালীন সময়। এখন যেহেতু সাকিব নেই, থার্ড স্পিনার হিসেবে কিন্তু বেশিরভাগ টেস্টেই সুযোগ পাবেন নাইম হাসান। তার বোলিং পারফরমেন্সটাও কিন্তু খুবই ভালো। এই ম্যাচেও কিন্তু ফার্স্ট ম্যাচটা সিলেটে কিন্তু তিনি কিন্তু সুযোগ পাননি, কিন্তু এই ম্যাচে সুযোগ পেয়ে কিন্তু 3টা উইকেট নিয়েছেন। 3টাই খুব ক্রুশিয়াল মোমেন্টে খুবই ভালো বোলিং করেছেন। তার পারফরমেন্সটা কেমন লাগছে? তার পারফরমেন্স জিনিস হচ্ছে এখানে আমি আগে আর একটু তার পারফরমেন্সটা আগে বলে নিই, যেটা হচ্ছে যে আপনি নাইম হাসান কিন্তু খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পান না। তার খুব সম্ভবত 6-7 বছরের টেস্ট ক্যারিয়ার, কয়েকটা টেস্ট খেলেছেন তিনি, 8টা-10টা হয়তো টেস্ট খেলেছেন, খুব বেশি সুযোগ পাননি। এর একটা বড় কারণ যে আপনি আসলে এখন নতুন ধাঁচে বাংলাদেশে এগোনোর চেষ্টা করছে, যেহেতু বাংলাদেশের পেস বোলিংটা অনেক বেশি উন্নত। আপনি যদি দেশের বাইরে গেলে অবশ্যই আপনি নাইমকে খেলাবেন না, তার কারণ আপনার হাতে তার চেয়ে দুটো ফ্রন্ট লাইন, দুটো স্পিনার আছে, মিরাজ আছেন, তাইজুল ইসলাম আছেন। তার বাইরে তো আপনি 3জন দেশের বাইরে নিয়ে খেলবেন না, খুবই স্বাভাবিক ব্যাপার। কিন্তু দেশের মাটিতে যখন হয় তখন প্রথম টেস্টে আমরা দেখলাম 2টো স্পিনার নিয়ে খেলতে। আমরা যদি ইয়ের সময় ব্যাক করি, সাউথ আফ্রিকা সিরিজেও খুব সম্ভবত আমরা 2টা স্পিনার নিয়ে, সিরিজেও দেশের বাইরেও আমরা, দেশের বাইরে তো অবশ্যই, আমার দেশের মাটিতে কথা বলছি, সেখানেও 2টা স্পিনার। তো আমার কাছে যে জিনিসটা এখন এইখানে মনে হয় যে তার পারফরমেন্সটা খুব ভালো। তিনি এটা হয়তো দেখে মনে হতে পারে যে 3টা উইকেট পেয়েছেন, কি এমন পারফর্ম করেছেন 2 ইনিংস মিলে 3টা উইকেট। এটাকে আপনার আসলে অন্যভাবে দেখতে হবে। যে প্রথম ইনিংসে আপনি যদি খেয়াল করে দেখেন যে নাইম হাসান যখন এসে 2টো উইকেট নিয়ে নিলেন, তারপর থেকে কিন্তু ওই 160 রান থেকে কিন্তু হঠাৎ করে ধস নামলো, এবং তাইজুল ইসলাম এসে কিন্তু 227 রান অল আউট করে দিল। তার মানে হচ্ছে ওই যে 2টা উইকেট, ওই জুটি ভাঙা, ওইটা কিন্তু একটা ভাইটাল রোল প্লে করেছে। তার পাশাপাশি তার যে হাইটের কারণে তিনি যখন অফ স্ট্যাম্পের বা অফ স্ট্যাম্প বাইরে যখন বল করেন রাউন্ড দ্য উইকেট থেকে বা ওভার দ্য উইকেট থেকে, তখন কিন্তু কী হয়, বলটা বড় টার্ন করে বাইরের দিকে যায়, বা হাতে ব্যাটসম্যানদের জন্য এটা সবসময় ডেঞ্জারাস একটা অপশন। সো এইটা তিনি সবসময় কাজে লাগাতে পারেন। আজকেও ব্যাপারটা এরকমই ঘটেছে, আজকেও একটা ভালো উইকেট নিয়েছেন। তার পারফরমেন্সটা যেটুকু করা প্রয়োজন ছিল, ওই যে মিরাজ যেটা বলেছেন যে এক একজনের রোলটা এক এক রকম, সো ওই নাইমের যে রোলটা ছিল সেটা তিনি ফুলফিল করতে পেরেছেন এবং ভালো করেছেন। সেখানে আপনি যে ব্যাপারটা বলছেন, এখানে একটা বড় প্রশ্ন, আমার যে প্রশ্ন মিস হচ্ছে যে আমার মনে হয় যে বাংলাদেশের ক্ষেত্রে যখন আপনি দেশের মাটিতে খেলবেন, আমাদের এখন হয়তো পেস বোলিং ভালো, কিন্তু আমার মনে হয় এখনও আমাদের ওই পর্যায়ে থাকতে হবে যে আমরা দেশের মাটিতে 3টে স্পিনার খেলাবো, 2টা পেস বোলার খেলাবো। কারণ আপনি দেখেন লাস্ট 6টা টেস্টে কিন্তু মানে দেশের মাটিতে যদি দেখেন 6টা টেস্টে একটাও জিততে পারেনি। এই 7ম নাম্বার টেস্টে এসে আমরা কিন্তু দেশের মাটিতে প্রথম টেস্ট 2000 সেই নিউজিল্যান্ড সিরিজের পর আমরা কিন্তু টেস্ট জিততে পারছিলাম না। সো আমার মনে হয় যে বাংলাদেশের ব্যাক টু নিজেদের যে একটা স্ট্রং জোন, আমরা দেশের মাটিতে স্পিন ট্র্যাক করবো, স্পিন পুরোপুরি ট্র্যাক করতে পারে। আপনি জাস্ট এমন হলে হবে যে তৃতীয় বা চতুর্থ বা পঞ্চম দিন, এই 2-3টা দিনে যদি স্পিন কাজে লাগে, তাহলে আপনার যে স্পিনাররা আছে, আপনার যে কোয়ালিটি আছে, সেটাতে আপনি যে কোনো দলকেই হারাতে পারেন। কারণ আপনি যদি দিন শেষে না জিততে পারেন, আপনি কত ভালো ক্রিকেট খেলেন এটা আসলে ম্যাটার করে না। সো আপনার জয়টা আসলে দিন শেষে মুখ্য, সবাই জিততেই চায়। সো এইটা মনে হয় যে বাংলাদেশকে একটু লুক আফটার করা দরকার, যে আমরা আসলে কোন কম্বিনেশন নিয়ে খেলবো। এটা কি 2টা স্পিনার 3টা পেসার, নাকি 3টা স্পিনার 2টা পেসার নিয়ে? এটা মনে হয় আরেকটু বেটার ওয়েতে ভাবা উচিত আমার। বাংলাদেশ কিন্তু ফার্স্ট ইনিংসটাতে 444 রান করেছিল, সেখানে 2টা সেঞ্চুরি সাদমান ইসলাম এবং মেহেদী হাসান মিরাজ। এই দুইজনের ইনিংসটা যদি আপনি একটু সাইডে রাখেন, তাহলে কিন্তু বাংলাদেশের বাকি ব্যাটারদের পারফরমেন্স কিন্তু আপনার একদম গড়পড়তা মানে মনে হবে। আপনি মানে এখনও কি মনে হচ্ছে যে বাংলাদেশের ব্যাটিংটা খুব একটা ভালো কিন্তু হয়নি? না, এই ম্যাচে যদি সবাই ভালো ব্যাটিং করতো, 700 রান করতো, তারপর আমি বলতাম যে বাংলাদেশের ব্যাটিং এখনও ভালো হয়নি। কারণ আপনি জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটিং পারফরমেন্স দিয়ে আপনি কখনোই চিন্তা করতে পারবেন না যে আপনার ব্যাটিংটা, আপনি যে লাস্ট 16, 17, 18 মাসে যে আপনি যে ধরনের ব্যাটিং করেছেন, এক্সপেক্ট হচ্ছে আপনার রাওয়ালপিন্ডি টেস্ট বাদে ওই টেস্টেও যে আমাদের খুব ভালো ব্যাটিং হয়েছিল এরকম না। ওই লিটন মিরাজ বা মুশফিকরা যদি ভালো না করতে 3জন, তাহলে কিন্তু আমাদের ওইখানেও কিন্তু সেম পরিস্থিতি ছিল। তার মানে এইখানে আপনি 700 রান করলেও আমি
ধরে নিতাম যে আমরা ব্যাটিংটা ওইভাবেই আছে, এখনও খুব বেশি এখন উন্নতি হবে। আপনার ব্যাটিংয়ের উন্নতি আপনি কখন দেখবেন? যখন আপনি খুবই স্ট্রং একটা বোলিং ইউনিটের বিপক্ষে খেলবেন, তখন আপনার মনে হবে যে আপনি কতটা উন্নতি করেছেন। কিন্তু এর বাইরে এখনও তো সমস্যা, কিন্তু সবচেয়ে এই সেঞ্চুরির ভিতরেও সবচেয়ে একটা স্বস্তির যে ব্যাপারটা, যে অনেক দিন ধরেই বাংলাদেশের ওপেনাররা বা টপ অর্ডাররা রান পাচ্ছিলেন না, ওই জিনিসটা মনে হয় একটু হলেও স্বস্তি। কারণ সাদমান কিছু কিছু ছোটো ছোটো ইনিংস খেলেছিলেন, সেই রাওয়ালপিন্ডিতে একটা 90 রান ইনিংস ছিল খুব সম্ভবত, ভারতেও একটা 50 ছিল, আফ্রিকার সাথে খুব আমি যদি ভুল না করে একটা 50 ছিল। মাহমুদুল হাসান জয়ও কিন্তু টুকটাক ভালো, হ্যাঁ, কিন্তু জয়ের একটা জুটি জমছিল না। কিন্তু এই এনামুল হককে বিজয়কে নিয়ে আসার পর কিন্তু একটা বড় জুটি হয়েছে। একটা জিনিস, এই জিনিসটা দেখে কিন্তু একটা জিনিস আপনি ক্লিয়ার, যে দেখুন আপনার যখন টপ অর্ডার ভালো খেলবে, আপনার ওপেনিংয়ে যখন একটা ভালো স্ট্যান্ড হবে, 90, 80, 100 রানের একটা জুটি হবে, তখন অটোমেটিক্যালি আপনার পরের যে ব্যাটসম্যানটা আছে তারা একটা বড় কনফিডেন্স পায়, রান করা সহজ হয়ে যায় তাদের জন্য। এবং এটা কিন্তু এই টেস্টে বা এই প্রথম ইনিংসে এটা পরীক্ষিত ব্যাপার। সো আমার কাছে মনে হয় যে ওই সাদমানের সেঞ্চুরিটা তাকে কনফিডেন্স দিবে, কিন্তু সাদমানের যে জিনিসটা, তিনি ঘরের মাঠে ভালো খেলতে পারেন না, ঘরের বাইরে যখনই যান তখন তিনি 50 করেন, 80 করেন, 90 করেন, এরকম একটা ইনিংস আমরা দেখি। সাদমানের এখন আরও বেশি চিন্তা করতে হবে যে কীভাবে দেশের মাটিতে বা ঘরের মাটিতে তিনি রান করতে পারেন, কনসিস্টেন্ট রান করতে। কারণ আপনি যদি কনসিস্টেন্সি না দেখাতে পারেন, আপনি আসলে কত ভালো শর্টস খেলতে পারেন, কত ভালো কভার ড্রাইভ খেলতে পারেন, এটা আসলে ম্যাটার করে না। আর আরেকটা জিনিস, যে সাদমান ইসলাম এবং মাহমুদুল হাসান জয় যারা আসলে টপ অর্ডারে খেলছেন, তাদের প্রতি 5-6 বছর ধরে কিন্তু খেলছেন, ইনভেস্টও করছে। যদি এই পারফরমেন্সটা যদি না দিতে পারেন, তাহলে তাদের প্রতি যে এই 5-6 বছরের ইনভেস্টমেন্ট, এটা আসলে একদম বৃথা যাবে। অবশ্যই এটাই সবচেয়ে বড় ব্যাপার, কারণ আপনি একজনের উপর বিশ্বাস করছেন, কিন্তু ওই বিশ্বাসটা কেউ যখন রাখবে না, এবং এটা হচ্ছে বিসিবি কিন্তু আপনি দেখেন তাদের চেয়ে বেটার অপশন আপনি আসলে দেশে খুঁজে খুব বেশি পাবেন না। আপনি হয়তো বলতে পারেন এনামুল হক বিজয়ের কথা, বিজয়কে এই টেস্টে সুযোগ দিয়েছে, 39 বা 40টা রান করেছেন, খুবই ভালো সাইন তার জন্য যে তিনি ওয়ানডে ক্রিকেট থেকে হুট করে এসে 3 দিনের মাঝে বা 4 দিনের মাঝে তিনি টেস্ট খেলতে নেমে গেছেন। বাজে একটা পারফরমেন্স করেন, এর আগে একেবারেই বাজে পারফরমেন্স করেন। কিন্তু এর আগে আমি যদি ভুল না করে থাকি, বেশ কয়েকটা সিরিজে কামব্যাক করেছিলেন। প্রথম ম্যাচে 0, পরের ম্যাচে 1 বা 2 সিঙ্গেল ডিজিট আউট হয়েছিলেন, পরের সিরিজে কিন্তু টিম থেকে বাদ হয়ে গেছিলেন। আমার মনে হয় যে এই রানটার কারণে নির্বাচকরাও তাকে আসলে ইতিবাচকভাবেই দেখবে, এবং পরবর্তীতে সিরিজ যেটাই থাকুক না কেন, সেখানে আসলে তাকে বিবেচনায় থাকবে পরিকল্পনা। হ্যাঁ, এখানে আপনার 39 রানের চেয়ে আমার কাছে মনে হয় তিনি 80-85টা বল খেলতে পেরেছেন। বাংলাদেশের ওপেনাররা কিন্তু এই জিনিসটাই করতে পারছিল না। এক ওপেনার যখন 80 বল খেলে, ওই পাশ থেকে যখন একজন 80 বল খেলে, তখন 160টা বল খেলা হয়েছে। তার মানে হচ্ছে আপনি 25 ওভার ব্যাটিং করে ফেলেছেন আপনার ওপেনিং স্ট্যান্ড। একটা ওপেনিং স্ট্যান্ড যখন 25 ওভার ব্যাটিং করে ফেলে, ওই দলের আসলে রান করা নিয়ে আসলে চিন্তা করতে, আপনি 25 ওভার যদি আপনি ওপেনিং জুটি বা টপ অর্ডার যদি খেলে দেয়, তাহলে কিন্তু 80-90টা রান অনায়াসে হয়ে যায়। সো এটা 100-এর বেশি রান করবেন আপনি, অটোমেটিক্যালি আপনি ধরে নিতে পারেন। সো এইটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে আপনি ওপেনিং স্ট্যান্ডটা কতক্ষণ স্থায়ী হচ্ছে, কতক্ষণ আপনি থাকতে পারছেন। কারণ ওই যে প্রথম 8-10 ওভারে যখন একজন বলার বোলিং আসেন, পেসাররা তখন একটা সুইং পান, একটা অ্যাডভান্টেজ পেয়ে থাকেন, ওই সময়টা ক্রুশিয়াল টাইমটাই পার করা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো আমার কাছে মনে হয় যে খুবই এনামুল হক বিজয় নিজের ফেরাটা একেবারেও যদি খুবই মানে আউটস্ট্যান্ডিং হয়নি, কিন্তু আমি বলবো যে খুবই ভালো হয়েছে, একেবারে খারাপ হয়নি। পাশাপাশি সাদমান অনেক দিন পর সেঞ্চুরি পেয়েছেন, খুব সম্ভবত 4 বছর পরে, এটা তাকে কনফিডেন্স দেবে। এবং তার এটা মাথায় রাখতে হবে, যেহেতু এবছর আরও মনে হয় 5-6টা বাংলাদেশ টেস্ট খেলবে, সেখানে যেন তিনি এই কনফিডেন্স বা এই ফ্লোটা যেন তিনি ক্যারি করতে পারেন, এটা সবচেয়েই থাকবে। ধন্যবাদ মুমিনুল আমাকে সময় দেওয়ার। আপনাকেও ধন্যবাদ। দর্শক, ক্রিকফিজের নিয়মিত আয়োজনে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা বলবো, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন।